সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। শুরু করছে এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। আপনাদের সাথে রয়েছে আমি পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা। দর্শক, আপনারা তো নিশ্চয়ই জানেন যে আমরা প্রতিদিন কোনো না কোনো গুরুত্বপূর্ণ স্বাস্থ্য বিষয়ক সমস্যা নিয়ে আলোচনা করে থাকি। সেই সাথে আমরা চেষ্টা করি এটার সাথে আসলে জীবনযাত্রার পরিবর্তন আসলে কতটুকু গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে রক্ত স্বল্পতা বা এনিমিয়া। আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। অনুষ্ঠানের শুরুতেই চলুন দর্শক আমরা পরিচিত হয়ে নিই আমাদের সেই অতিথির সঙ্গে। অধ্যাপক কর্নেল অবসরপ্রাপ্ত ডাক্তার আব্দুল হাই 1954 সালের জুলাই মাসে ব্রাহ্মণবাড়িয়া জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1979 সালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এফসিপিএস ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি পপুলার ডায়াগনস্টিকের হেমাটোলজি বিভাগের কনসালটেন্ট হিসেবে কর্মরত। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ। বাংলাদেশের প্রেক্ষাপটে রক্ত স্বল্পতা বা এনিমিয়া খুব কমন একটি সমস্যা, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে। এই রক্ত স্বল্পতা বলতে আসলে কি বোঝায় সেটি যদি আমাদেরকে বলতেন। আমাদের শরীরে যে রক্ত থাকে তার মধ্যে হিমোগ্লোবিন মেইন ইম্পর্ট্যান্ট থিং। হিমোগ্লোবিনের নর্মাল পরিমাণটা যেটা, সেটা ধরেন আমাদের মেয়েদের ক্ষেত্রে আপনার 11 থেকে 14 বা 12 থেকে 14 থাকতে বলি, এবং ছেলেদের ক্ষেত্রে 13 বা 14 থেকে 18 পর্যন্ত থাকতে বলি, নর্মাল রেঞ্জ। যদি সেই হিমোগ্লোবিনের পরিমাণটা আমরা কমে যায় তখন সেটাকে আমরা রক্ত স্বল্পতা বলি বা এনিমিয়া বলি। তো এই এনিমিয়াটা আপনি সঠিক বলেছেন, এটা আমাদের দেশে অত্যন্ত একটা কমন রোগ, স্পেশালি মহিলাদের ব্যাপারে। এবং কোন মহিলাদের ব্যাপারে? গ্রোয়িং, যারা অ্যাডাল্ট লেডিদের ব্যাপারে, যাদের মাসিক হচ্ছে বা বাচ্চা ক্যারি করে, তাদের ক্ষেত্রে এটা বেশি হয়। কী কারণে বেশি হয়? মেনলি মেয়েরা দেখবেন যে আপনার খাবার দাবারে অনীহা থাকে, সব জিনিস খেতে চায়, কিন্তু আমাদের যাতে হিমোগ্লোবিন ভালো থাকে তার জন্য আমাদের রক্ত তৈরির জন্য আমাদের কতগুলো পুষ্টিকর খাদ্য খেতে হয়। সেই পুষ্টিকর খাদ্যগুলো যে অভাব হয় তখনই তাদের রক্তশূন্যতা ডেভেলপ করে, স্পেশাল অথবা অত্যধিক রক্তক্ষরণের জন্য তখন রক্তশূন্যতা ডেভেলপ করে। অনেক সময় কিন্তু টিনেজারদের ক্ষেত্রে দেখা যায় যে মাসিক হবার কারণে কিন্তু দেখা যায় তাদের রক্ত স্বল্পতা দেখা দেয়। এটিকে আসলে প্রতিরোধ কিভাবে করা যায়? মেয়েদের যাদের মাসিকে রক্ত বেশি যায় তাদের প্রথম ফাইন্ড আউট করতে হবে যে কারণটা কী। অনেক সময় দেখা যায় যে সেটা মনে করেন গাইনোকোলজিস্টের কাছে গিয়ে পরীক্ষা করে বের করে নিতে হবে যে তার কারণটা কিন্তু স্পেসিফিক কোনো কারণ আছে কিনা। আচ্ছা, কিন্তু তাছাড়াও আমরা অনেক ক্ষেত্রে পেয়ে যাই যে হয়তো কোনো গাইনোকোলজিক্যাল কোনো প্রবলেম থাকে না, তারপরেও তাদের ব্লিডিং বেশি হয়। এর প্রধান কারণ হলো, মেইন কারণ হলো যে আমাদের কী হয় যে আমাদের অনুচক্রিকা প্লেটলেট যেটা বললাম, প্লেটলেট যদি কম থাকে তখন তাদের ব্লিডিং বেশি হয়। আমরা অনেক সময় পেয়ে যাই যে একটা মেয়ে চলতেছে, তার মাসিকে অত্যন্ত রক্ত যায়, প্রতি পিরিয়ডে সব হই, কিন্তু তার কোনো সঠিক চিকিৎসা হয় না। কিন্তু আমাদের কাছে যখন আসি তখন আমরা দেখি যে তার প্লেটলেটের সমস্যা। তখন যদি তাকে প্লেটলেট কাউন্টটা আমরা নিয়ন্ত্রণ করে দিতে পারি, তখন তা বাড়িয়ে দিতে পারি, রক্ত ব্লিডিং যেটা হয় সেটা বন্ধ হয়ে যায়। অধিকাংশ অভিভাবকরা কিন্তু মনে করেন যে এটা খুব স্বাভাবিক, অতিরিক্ত রক্তক্ষরণ হওয়াটা বা এই বয়সে হতেই পারে, কিন্তু আসলে ঠিক তাই না। অনেক সময় রক্ত বেশি যায়, এটা নর্মাল একটা সিস্টেম আছে যে কয়দিন যাবে, ইনিশিয়ালি হয়তো 2 দিন এটা বেশি যায়, পরে আস্তে আস্তে কমে যায়। কোনো মেয়েদের এখন ম্যাক্সিমাম 7 ডেজের বেশি থাকা উচিত না, এবং যে পরিমাণটার একটা সঠিক একটা নিয়ম আছে যে কতটুকু প্রতিদিন যাওয়া উচিত। যদি এর চেয়ে বেশি যায় তখন অবশ্যই মেয়েটাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে এবং তার সঠিক পরীক্ষা করে সে কারণ নির্ণয় করতে হবে কেন তার রক্ত বেশি যায়। আদারওয়াইজ সে রক্ত যদি এমন হয়ে যায়, আমি ব্যক্তিগতভাবে প্রাইভেট চেম্বারে এমনও পেয়েছি যে মাসের পর মাস মেয়েটা রক্ত যাচ্ছে কিন্তু কোনো চিকিৎসা হচ্ছে না। কিন্তু যখনই আমাদের কাছে আসে তখন আমরা দেখতে পাই যে তার মেইন কারণটা হলো তার প্লেটলেট কমে যায়। প্লেটলেট কম হওয়ার জন্য তার ব্লিডিং বেশি হয়। আচ্ছা, এই ক্ষেত্রে আসলে পারিবারিকভাবে আসলে প্রত্যেকটা সদস্যের সচেতন হওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্রয়োজন, সচেতন না হলে তাদের সমস্যার সমাধান হবে না। আচ্ছা, এই রক্ত স্বল্পতার আসলে কি কি লক্ষণ রয়েছে যেটি দেখলে আসলে একজন মেয়ে বা পুরুষ যাই বলে না কেন তারা বুঝতে পারবে যে তিনি রক্ত স্বল্পতাজনিত সমস্যায় ভুগছেন? আমাদের দেশের অ্যাকচুয়ালি মেইন কজ যেটা হলো রক্ত যদি কমে যায় তার মেইন সিমটমগুলো হবে ইনিশিয়াল সব শরীর দুর্বল লাগবে,
দুর্বলতা প্রকাশ করবে, দুর্বল লাগবে, তার কাজকর্মে কোনো অনীহা, কাজকর্ম করতে পারবে না, লেখাপড়া করতে পারে না, হাঁটাহাঁটি করতে পারবে না, দৌড়াদৌড়ি করতে পারবে না, হয়তো অল্প একটু পরিশ্রম করলেই তার বুক ধরফর করে, বুক ধরফর শুরু হয়ে যায়, মাথা ঝিমানো শুরু হয়, হাত পা কাঁপতে থাকে। এগুলি অ্যাকচুয়ালি রক্তস্বল্পতার মেইন কারণ। যখন এই ধরনের সিমটমগুলো দেখা দিবে তখন আসলে প্রাথমিক অবস্থায় কি ধরনের টেস্ট করলে আসলে বোঝা যাবে যে আসলে রক্ত স্বল্পতাজনিত সমস্যায় তিনি ভুগছেন? এটা বড় কোনো পরীক্ষা করতে হয় না। আমরা যদি ব্লাডের নর্মাল কাউন্ট করি, সিবিসি, যেটি সিবিসি কমপ্লিট ব্লাড কাউন্ট করি, তখন সেখানে আমরা বুঝতে পারি যে তার শরীরে রক্তের পরিমাণটা কতটুকু, যে হিমোগ্লোবিন কতটুকু থাকা উচিত বা কতটুকু কম আছে। এটাই মেইন টেস্ট। এটা হিমোগ্লোবিনটা যদি কম পাই তখন আমরা কতগুলো টেস্ট করি যে কারণটা কী, এই হিমোগ্লোবিন কমে যাওয়ার কারণটা কী। এটা মেইন কারণ হলো আপনার দুইটা কারণ। একটা হলো যে তার শরীরে আমাদের দেশে যা হয় যে আয়রন ডেফিসিয়েন্সি ডেভেলপ করে, অথবা তার কোনো হেরিডিটারি হেমোলাইটিক অ্যানিমিয়া, যেটাকে আমরা থ্যালাসেমিয়া বলি, ওই ধরনের কোনো রোগ হয়। এই দুইটা কারণেই মেইনলি হিমোগ্লোবিন কমে যায়। আচ্ছা, এই হিমোগ্লোবিন টেস্ট করার পাশাপাশি আপনারা অনেক সময় দেখেছি যে আয়রন টেস্ট করতেও দেন। জি, আমার সেইটা তখনই আমরা বললাম যে আমরা আয়রন দেখি সেরকম আয়রন প্রোফাইল করি, দেখি যে আয়রনের পরিমাণটা কেমন আছে, আর একটা টেস্ট করি হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস করি, সেটা দিকে দিয়ে যে থ্যালাসেমিয়া তার অন্য কোনো রোগ আছে কিনা। এবং আমরা মেনলি এই দুইটা টেস্ট করলে আমরা বুঝতে পারি যে তার কারণটা কী। তাছাড়া আনুষঙ্গিক অনেক পরীক্ষা আছে, সেগুলো করা যেতে পারে, না করলেও চলে। আমরা এই দুইটা পরীক্ষার উপর ডিপেন্ড করি আমরা রোগীদেরকে চিকিৎসা দিই। আচ্ছা, হিমোগ্লোবিন যখন কমে যায়, আমরা যতটুকু জানি যে একটা হচ্ছে ইনসাফিসিয়েন্ট আর একটা হচ্ছে ডেফিসিয়েন্সি। তো যখন একটা রোগীর হিমোগ্লোবিন ইনসাফিসিয়েন্ট থাকে তখন কি তার খাবারের পাশাপাশি সাপ্লিমেন্ট নেওয়ার দরকার আছে কিনা? যদি দেখি হিমোগ্লোবিনের পরিমাণটা কত কম আছে, আমরা বলি সেটা মাইল্ড, মডারেট, সিভিয়ার, তিনটা ভাগে ভাগ করি। মাইল্ড, মডারেট, সিভিয়ার। যদি তার মাইল্ড হয়, সাধারণত মনে করেন তাকে যদি যে কারণটার জন্য হলো যে তার কোনো ডেফিসিয়েন্সির জন্য হয়, সে ডেফিসিয়েন্ট যদি ভিটামিনস অথবা আয়রন এবং সাথে খাবার ঠিকমতো দেওয়া হয়, তাহলে তার নর্মাল হয়ে যাবে। আর যদি বেশি ডেফিসিয়েন্সি হয়, তখন কিন্তু আমাদের ব্লাড দেওয়া লাগতে পারে। যদি ইনিশিয়ালি দেখি যে তার হিমোগ্লোবিন অনেক কম, যে 6-এর নিচে চলে আসছে, 6 গ্রামের নিচে চলে আসছে, তখন আমরা তাকে ব্লাড দিতে বাধ্য হয়, ব্লাড দিতে হয়। কারণ এই যে এত কম থাকে, যেটা খাদ্যের মাধ্যমে এবং ওষুধের মাধ্যমে সেটা ভালো হইতে অনেক সময় লাগবে। সেই জন্য আমরা ব্লাড দিই, অনেক সময় ব্লাড দিই। আর তার যদি ব্লাড দেওয়ার পরে যদি একটু উপর দিকে চলে যায় হিমোগ্লোবিন লেভেলটা, তখন আমরা তাকে সাপ্লিমেন্ট, যেটি মুখে মেডিসিন দিই, প্লাস ধরেন আপনার খাবারের কথা বলি। আচ্ছা, আমরা কিন্তু অনেক ক্ষেত্রে দেখেছি যে যাদের এনিমিয়া হয়ে থাকে তাদের কিন্তু খুব ফ্রিকুয়েন্টলি তাদের বারবার দেখা যায় যে তারা এনিমিয়াতে ভুগছে। হয়তো কিছুদিন ঔষধ খাওয়ার পরে, বা আপনি যদি বলছিলেন যে রক্ত দেবার পরে সেটি ঠিক হয়ে যায়, কিছুদিন পরে কিন্তু আবারও তারা এনিমিয়াতে ভুগে। এর কারণটা আসলে আপনার মেইন কারণ হলো আমাদের যে বডি সিস্টেমটা সকলের একরকম না। এখন মনে করেন আমরা যে খাবার খাই, দেখবেন যে এক বাড়িতে, একই ফ্যামিলিতে দুইটা মেয়ে আছে, একজনে খাচ্ছে, সবারই প্রায় সমানই খাচ্ছে, কিন্তু একজনে এনিমিয়া ডেভেলপ করছে, সার্জারি করে নাই। কারণটা হলো আমাদের বডি সিস্টেমটার মাঝে যে অ্যাবজর্বেশন, ডাইজেশন, মেটাবলিজম, অ্যাবজর্পশন যে সিস্টেমটা আছে, এটা আমাদের ডিফার করে। যাদের মনে করেন যে আমরা ভিটামিন এবং আয়রনটাকে সঠিকভাবে আমরা অ্যাবজর্ব করতে পারে না এবং সেটাকে ইউটিলাইজ করতে পারে না, তখনই তাদের শরীরে রক্তশূন্যতা দেখা দেয়। একই পরিবারের বিভিন্ন মানুষের বিভিন্ন শরীর ক্রিয়ার জন্যই সেটা ভেরি। স্যার, এনিমিয়ার চিকিৎসার পদ্ধতিটা একটু আপনার কাছে জানতে চাই। প্রথম কথা হলো যে আমরা কী কারণে তার এনিমিয়া ডেভেলপ করেছে সেটা আমাকে নির্ণয় করতে হবে। সেটা বললাম যে আয়রন এবং ভিটামিন ডেফিসিয়েন্সির জন্য হচ্ছে কিনা, অথবা তার কোনো জন্মগত কোনো রোগের জন্য হচ্ছে কিনা, অথবা তার অন্য কোনো কারণে হচ্ছে কিনা, জিনিসগুলো আমাদের কজটা ফাইন্ড আউট করতে হবে। অথবা অনেক সময় যদি অনেক ক্রনিক কোনো ডিজিজ থাকে, তখন সেটাতে অ্যানিমিয়া ডেভেলপ করে। সেইটার উপর ডিপেন্ড করে আমাদেরকে চিকিৎসা দিতে হবে। যদি অন্য কোনো স্পেসিফিক কোনো কারণ ছাড়া যদি রক্ত সংবাদ থাকে, তা আমরা ধরে নিই যে তার ভিটামিন ডেফিসিয়েন্সি। ভিটামিনটা মেইনলি হয় আয়রন ডেফিসিয়েন্সি এবং ভিটামিন B12, সায়ানাকোবালামিন, এই দুইটার যেটা মেনলি হয়। যদি আয়রন ডেফিসিয়েন্সি হয়, আমাদের চিকিৎসাটা খুবই সহজ। আমরা কি করি,
প্রথম তাকে একটা আইভি ইনফিউশন দিই, রক্তের মাধ্যমে আমরা শরীরে একটা আয়রন ইঞ্জেকশন পুশ করি। সেটা কয়েকটা করতে হয় প্রয়োজন অনুযায়ী, তাদের একটা আমাদের ক্যালকুলেশন অনুযায়ী আমরা তাদেরকে পুশ করি। দেখা গেল তখন তার হিমোগ্লোবিনটা উইদিন ফিউ ডেজ অথবা উইদিন এ মান্থ নর্মালি চলে আসে। তখন চলে আসার পরে যদি আয়রন ডেফিসিয়েন্ট হয় তাহলে সেটাকে আমরা তাকে কন্টিনিউয়াস আয়রন ওরালি দিয়ে মুখে খাবার দিয়ে আমরা সেটাকে মেনটেন করতে হবে। এবং তাদেরকে আমরা ব্যালেন্সড ডায়েট, যেটাতে আয়রন বেশি থাকে সেসব খাবার বেশি খেতে হবে, আয়রন সমৃদ্ধ খাবার তাকে গ্রহণ করতে হবে। আচ্ছা, যদি কোনো ব্যক্তির এই রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়া হয় এবং দেখা যায় যে তিনি প্রপারলি আসলে ট্রিটমেন্টটা করছেন না বা করতে বিলম্ব করছেন, এক্ষেত্রে আসলে তার ভবিষ্যতে কি কি ধরনের কমপ্লিকেশনস হতে পারে? এনি কমপ্লিকেশন আয়রন ডেফিসিয়েন্ট যেটা হয়, রক্ত স্বল্পতা যদি হয়, তখন তার শরীরে বিভিন্ন বিক্রিয়া দেখা দিবে। যেমন ধরুন তার কনসেন্ট্রেশন কমে যাবে, তার লেখাপড়ায় সে দুর্বল হয়ে যাবে, খেলাধুলা করতে পারবে না, চলতে পারবে না, একটু হাঁটলেই তার মুখ ধরফর করবে। এবং সবচেয়ে বড় হলো কঠিন যেটা কমপ্লিকেশন হয় সেটা হয় পালমোনারি হাইপারটেনশন। তার আমরা যে হাইপারটেনশনের নাম শুনেছেন, ব্লাড প্রেশার বেড়ে যায়, দ্যাট ইজ এ পালমোনারি হাইপারটেনশন। দ্যাট ইজ লাংসের বা যে আমাদের যে ফুসফুসের বা যে রক্তনালী থাকে সেখানে বিভিন্ন প্রক্রিয়ার জন্য তার রক্তচাপ বেড়ে যায়, সেটাকে মানে পালমোনারি হাইপারটেনশন ডেভেলপ করে, এবং ডেভেলপ করতে আলটিমেটলি হার্ট ফেলিওর ডেভেলপ করতে পারে, চলে যেতে পারে। অর্থাৎ সামান্য রক্ত স্বল্পতা থেকে অনেক জটিল রোগ তৈরি হতে পারে। আমরা আরো বিস্তারিত জানবো এই রক্ত স্বল্পতা নিয়ে, তবে তার আগে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টটি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। রক্তশূন্যতা বাংলাদেশের প্রেক্ষাপটে ছেলেদের তুলনায় মেয়েদের রক্তশূন্যতা বেশি হয়। এর কারণ হিসাবে মেয়েদের বয়সন্ধিকালীন সময়ে অথবা মেয়েদের প্রসূতিকালীন সময়ে, এছাড়াও বিভিন্ন কারণে দেখা দিতে পারে। আজকে আমরা জেনে নিব রক্তশূন্যতা রোগীদের খাদ্যাভ্যাস কেমন হওয়া উচিত সে বিষয়টি সম্পর্কে। যদি রক্তশূন্যতা স্বল্প আকারে হয় সেই ক্ষেত্রে কিন্তু কোনো লক্ষণ সেইভাবে প্রকাশিত হয় না, কিন্তু রক্তশূন্যতা যদি তীব্র আকার ধারণ করে সেই ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের লক্ষণ প্রকাশিত হয়। অন্যতম লক্ষণ হচ্ছে আমাদের মাথা ব্যথা করা, মাথা ঝিমঝিম করা, আমাদের শরীরের মধ্যে ঝিমঝিম করা, বুক ধড়ফড় করা, আমরা কম পরিশ্রমে খুব ক্লান্তি অনুভব করি এবং অবসান্যতা দেখা দেয়। আর আমাদের স্কিনের মধ্যে আমাদের ত্বক বা মুখ ফ্যাকাশে রং ধারণ করে। রক্তশূন্যতার এই লক্ষণগুলো যদি প্রকাশিত হয় অবশ্যই একজনের চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনাকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে আপনার কী কারণে রক্তশূন্যতাটা হয়েছে। নানা কারণে রক্তশূন্যতা হতে পারে, তার মধ্যে অন্যতম হচ্ছে আয়রনের অভাবজনিত রক্তশূন্যতা। আজকে আমরা আয়রনের অভাবজনিত রক্তশূন্যতায় খাদ্যাভ্যাস কেমন হওয়া উচিত সে বিষয়টি নিয়ে আপনাদের সামনে কিছু পরামর্শ দিব। সাধারণত আমাদের শরীরে পর্যাপ্ত আয়রন জাতীয় খাবার যদি আমরা গ্রহণ না করি সেই ক্ষেত্রে দেখা দিতে পারে আয়রনের অভাবজনিত রক্তশূন্যতা, অথবা আমরা পর্যাপ্ত পরিমাণে আয়রন জাতীয় খাবার খাচ্ছি কিন্তু সেটি শরীরে শোষিত হচ্ছে না বা শরীর থেকে বর্জ্যের মাধ্যমে বের হয়ে যাচ্ছে। এ সকল নানা অজানা কারণেও কিন্তু আয়রনজনিত রক্তশূন্যতা দেখা দিতে পারে। আয়রনজনিত রক্তশূন্যতা দেখা দিলে আমাদের সর্বপ্রথমে যে কাজটি করতে হবে, আমাদের খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে আয়রন জাতীয় খাবারের উৎস। আয়রন জাতীয় খাবার আমরা সাধারণত দুটি উৎস থেকে আমাদের শরীরে পেয়ে থাকি। একটি হচ্ছে হিম জাতীয় আয়রন খাবারের উৎস, আরেকটি হচ্ছে নন হিম জাতীয় খাবারের উৎস। হিম জাতীয় আয়রন আমরা সাধারণত গরুর মাংস, খাসির মাংস, গরুর কলিজা, খাসির কলিজা, মুরগির মাংস, ডিম ইত্যাদি এবং সামুদ্রিক মাছ থেকেও পেয়ে থাকি। আর নন হিম আয়রন আমরা সাধারণত গাঢ় সবুজ শাকসবজি যেমন পালং শাক এই জাতীয় খাবার থেকে পেয়ে থাকি। আমরা যদি আমাদের খাদ্য তালিকায় নন হিম জাতীয় খাবার অন্তর্ভুক্ত করি সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই সাথে এক টুকরো লেবু বা ভিটামিন সি এর যে কোনো উৎস রাখতে হবে, কারণ নন হিম জাতীয় আয়রন শরীরে খুব ভালোভাবে শোষিত এবং কাজ করার জন্য আমাদের ভিটামিন সি প্রয়োজন হয়। আমরা সাধারণত অনেকেই ওজন নিয়ে চিন্তিত বা বিভিন্ন ধরনের শারীরিক জটিলতা থাকে, যেগুলোর জন্য আমাদের খাদ্য তালিকায় আমরা বিভিন্ন জাতীয় গরু খাসির মাংস বা গরু খাসির কলিজা অন্তর্ভুক্ত করতে ভয় পাই।
আমরা ভাবি এই জাতীয় খাবার যদি আমাদের খাদ্য তালিকা অন্তর্ভুক্ত করি সেক্ষেত্রে আমাদের শারীরিক জটিলতা বেড়ে যেতে পারে। কোনো শারীরিক জটিলতা না থাকে সেই ক্ষেত্রে তারা যদি রক্তশূন্যতায় ভোগেন তাদের কিন্তু খাদ্য তালিকায় অবশ্যই তারা গরু বা খাসির মাংস বা কলিজা প্রত্যেক দিন 10 থেকে 15 দিন একটানা যদি তারা 85 গ্রামের মতো রাখেন সেই ক্ষেত্রে তাদের আয়রন জাতীয় যেই রক্তশূন্যতা তৈরি হয়েছে সেটি কিন্তু প্রশমনে সাহায্য করবে। কিন্তু সেই ক্ষেত্রে রান্নার পদ্ধতিটা হবে স্বাস্থ্যকর, কারণ সাধারণত আমরা বাসায় বা দাওয়াতে খেতে গেলে দেখা যায় অনেক গুরুপাক এবং ভুনা করে আমরা সাধারণত গরুর মাংস, খাসির মাংস বা কলিজাগুলো খেতে পছন্দ করি। কিন্তু এই ক্ষেত্রে আমাদের অবশ্যই এই বিষয়টি খেয়াল রাখতে হবে যে রান্নার পদ্ধতি অবশ্যই স্বাস্থ্যকর এবং পুষ্টিকর হতে হবে। খেজুর আয়রন জাতীয় খাবারের কিন্তু একটি ভালো উৎস। পাশাপাশি আপনারা খাদ্য তালিকায় বাদাম রাখতে পারেন, কারণ বাদাম থেকে আমরা ফোলেট এবং পেয়ে থাকি ভিটামিন B6, যেগুলো সাধারণত আমাদের লোহিত রক্তকণিকা তৈরিতে সাহায্য করে থাকে। আমাদের শরীরে যদি লোহিত রক্তকণিকার পরিমাণ কম থাকে বা উৎপন্নই না হয় সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে আমরা হাজার আয়রন জাতীয় খাবার খেয়ে কোনো লাভ হবে না এবং রক্তশূন্যতা কমাতে সেটি কখনোই সাহায্য করবে না। সেজন্য খাদ্য তালিকায় অবশ্যই ফোলেট এবং ভিটামিন B6 জাতীয় খাবার অন্তর্ভুক্ত করতে হবে। পাশাপাশি খাদ্য তালিকায় আনার ও তরমুজ জাতীয় ফলও কিন্তু রাখতে পারেন। পুদিনা পাতা বা ধনিয়া পাতা রস করেও কিন্তু আমরা খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করতে পারি। এছাড়াও আমরা খাদ্য তালিকায় বিটের জুস অন্তর্ভুক্ত করতে পারি, যেটি সাধারণত আমাদের এই সমস্যাগুলো সমাধান করতে সাহায্য করবে। চিংড়ি মাছ আয়রনের অভাব দূরীকরণে সাহায্য করে। আমরা অনেকেই হয়তো জানি না যে কলা কিন্তু আমাদের জন্য এই ক্ষেত্রে একটি বিশাল ভূমিকা পালন করে। আমরা যারা ওজন নিয়ে চিন্তিত তারা কিন্তু একেবারে কলা খেতেই চায় না, কিন্তু আমরা যদি ক্যালোরি ব্যালেন্স করে খাই সেই ক্ষেত্রে আমরা প্রতিদিনের খাদ্য তালিকায় না হলেও কমপক্ষে আমরা সপ্তাহে 2 থেকে 3টি কলা কিন্তু খেতেই পারি। সেক্ষেত্রে এটি আমাদের এই সমস্যা সমাধানে সাহায্য করবে। এবং পাশাপাশি অবশ্যই পর্যাপ্ত ঘুমাতে হবে এবং আমাদের প্রত্যেকদিন পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে। তাহলেই আমরা যাদের রক্তশূন্যতা আছে তাদের এই জাতীয় সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারি। এছাড়াও আমাদের হয়তো অনেকেই একটি বিষয় সম্পর্কে জানি না যে ক্যালসিয়াম জাতীয় খাবার এবং যে সকল খাবারে ক্যাফেইন আছে সেই জাতীয় খাবারগুলো আমরা যদি আয়রন জাতীয় খাবার খাওয়ার সাথে সাথেই গ্রহণ করি সেই ক্ষেত্রে সেগুলো আয়রন জাতীয় খাবার শোষণে বাধা প্রদান করতে পারে। সেক্ষেত্রে আমরা অবশ্যই আয়রন জাতীয় খাবার খাওয়ার কিছু সময় পরে আমরা এই ক্যাফেইন বা আমাদের ক্যালসিয়াম জাতীয় খাবার গ্রহণ করব। একেবারেই আয়রন জাতীয় খাবার খাওয়ার পরবর্তীতে আমরা এই জাতীয় খাবার গ্রহণ করা থেকে বিরত থাকব। স্যার, রক্ত স্বল্পতা নিয়ে আপনি বিস্তারিত অনেক কিছু বলেছেন যে কি কি কারণ থাকতে পারে, এর লক্ষণ কি হতে পারে, চিকিৎসা কি হতে পারে। এখন সার্বিকভাবে আপনার কাছে জানতে চাই এই রক্ত স্বল্পতাকে প্রতিরোধ করার জন্য আমাদের আসলে কি কি বিষয় মেনে চলা উচিত। প্রথম কাজ হলো আমাদের ব্যালেন্স ডায়েট, ব্যালেন্সড ফুড খেতে হবে। এখন মনে করেন অনেকে এটা খেতে চায় সেটা খায়, দেখা যাবে যে আজকাল ছেলেমেয়েরা এত বেশি হয়ে গেছে ফাস্টফুডের দিকে। ফাস্টফুড খেতে গিয়ে তারা মনে করেন যে তাদের আমাদের যে মেইন ভেজিটেবলস, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে আমরা দেখেছি যে একেবারেই শাকসবজি গ্রহণের প্রবণতাটা নেই। কিন্তু শাকসবজি আমাদের অবশ্যই খেতে হবে। শাকসবজি যদি আমরা না খাই আমরা ভিটামিনস পাচ্ছি না এবং আমাদের মিনারেলগুলো পাচ্ছি না। কিন্তু যে আমরা যেটা ফাস্টফুডের মধ্যে ভেন্ডি থেকে কি রেড মিট, যা স্বাস্থ্যের জন্য বেশি খাওয়াটা মোটেও ভালো নয়। আপনি যেহেতু পুষ্টিবিদ আপনি আরও ভালো জানেন যে যেহেতু যদি আমরা ব্যালেন্সড ডায়েটটা খাই তাহলে মনে করেন শরীরে বিভিন্নভাবে বিভিন্ন প্রক্রিয়ায় বিভিন্ন রোগের সৃষ্টি করে। সেই জন্য আমাদের উচিত হবে ব্যালেন্সড ডায়েট খাওয়া এবং নিয়মিত খাওয়া। এক সময় দেখা গেলো যে অনেক ছেলেমেয়েরা আছে সারা সকাল থেকে নিয়ে বিকাল দুপুর পর্যন্ত কিছু খায় না। এটা অত্যন্ত খারাপ, যা মনে করেন যে শরীর এবং ব্রেনকে দুইটাকে ইনজুরি করে। অর্থাৎ ব্যালেন্স ডায়েট যদি আমরা মেনে চলতে পারি বা ফলো করতে পারি তাহলে শুধুমাত্র আয়রন বা হিমোগ্লোবিন নয়, সব ধরনের ভিটামিনস এবং নিউট্রিয়েন্টের অভাবজনিত যে অবস্থা সেটি পূরণ হতে পারে। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি এবং শুভকামনা রইল এনটিভির পক্ষ থেকে। আপনাকে ধন্যবাদ এনটিভির সকল কলাকুশলীকে এবং দর্শক শ্রোতাকে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে।
সুপ্রিয় দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে। দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় এনটিভির সঙ্গে থাকুন।